এইটাকে যদি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান হিসেবে মেনে নেন, ঠিক তখনই এই নির্বাচনটা জাস্টিফাইড হবে। শপথ নিয়ে এটা কার্যকর করার স্টেপ না নেন, সেটার কনসিকুয়েন্স কি হবে? বিএনপির সাথে জুলাই সনদ প্রশ্নে এবং গণভোট প্রশ্নে বিট্রে করা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে একটা সমস্যা হবেই। তার চলে যাওয়াটা নিশ্চিত হয়েছে, সে কারণেই কোঅপারেশন হয়েছে। নির্বাচন তো নিঃসন্দেহে সুন্দর হয়েছে বাহ্যিকভাবে, আমরা যে ভোট সেন্টার, ভোট দেয়া, ভোট কাস্ট করা, গণনা করা, তারপরে অন্য বিতর্ক উঠছে, সেটা নিয়ে আমি কথা বলছি না। বাহ্যিকভাবে আমরা যে ভোট দিতে গেছি, কিন্তু এখানে আমার একটা ভিন্ন ব্যাখ্যা আছে। এইটাকে যদি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান হিসেবে মেনে নেন, ঠিক তখনই এই নির্বাচনটা জাস্টিফাইড হবে। শপথ নিয়ে এটা কার্যকর করার স্টেপ না নেন, সেটার কনসিকুয়েন্স কি হবে সময় বলবে। গণভোটে হা জয়যুক্ত হয়েছে এবং গণভোটে যাওয়ার সিদ্ধান্ত প্রাথমিকভাবে বিএনপি দিয়েছে এবং তারেক রহমান সাহেব বলছেন হাতে ভোট দিতে। আমরা মনে করি সেজন্য গণভোট ব্যাপকভাবে জয়যুক্ত হয়েছে। সেই হিসাবে গণভোটের রায়ের আলোকে এই সংবিধান সংস্কার করাটা জরুরি এবং সেক্ষেত্রে সংবিধান সংস্কার পরিষদ হিসাবে তাদের ওত নেওয়াটাও ছিল জরুরি। এখন তারা বলছেন যে সংবিধানে শুধু সংসদ সদস্য হিসেবে শপথের কথা বলা আছে, কিন্তু আপনার এই সংস্কার পরিষদ হিসাবে ওত নেওয়ার কথা বলা নেই। যেই সংবিধানের কথা তারা বলছেন, সেই সংবিধান বলা আছে সংসদ ভেঙে গেলে পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন, তাতে 7ই নভেম্বর 2024 মধ্যে হওয়ার কথা, 25-এ না, 7ই নভেম্বর 2024 হওয়ার কথা। ইয়েস, সংবিধান মোতাবেক প্রথম 90 দিন, ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে। তারপরে আসেন যদি কোনো কারণে 90 দিনে না হয়, তাহলে আরও 90 দিন। সেক্ষেত্রে ফেব্রুয়ারি 7, 2024 এর মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার কথা। সেটা তো হয় নাই। তারপরে কি সংবিধান পারমিট করে যে আপনাদের যখন মন চায় তখন নির্বাচন করবেন? অফকোর্স নট। তাহলে 2026-এর ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হয়েছে, সেটা ওই সংবিধান মোতাবেক হয় নাই বলে আমি নিশ্চিত করে বলতে পারি। তো যেহেতু সংবিধান মোতাবেক আপনার নির্বাচন হয়নি, সুতরাং সংবিধান মোতাবেক কি শপথের কথাটা কেন আসছে? সিদ্ধান্ত দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার যে ডেট অ্যান্ড টাইম দিয়েছে সেই মোতাবেক নির্বাচন হয়েছে। অর্থাৎ আপনি বলতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান মোতাবেক নির্বাচন। এবং এইটাকে যদি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান হিসেবে মেনে নেন, ঠিক তখনই এই নির্বাচনটা জাস্টিফাইড হবে। আদারওয়াইজ ওই সংবিধানের কথা বললে এই নির্বাচনটার বৈধতা নিয়ে প্রশ্ন আসবে। আপনি মনে করছেন যে আগামীতে এই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন আসতে পারে? আমি মনে করি, কারণ এটা আমি এখন বলছি না, আমি আরও আগে বলছি। 2 নম্বর, যেই গণভোট পক্ষে আপনারা মত দিলেন, গণভোটের উদ্যোক্তাও বিএনপি, যে বিতর্ক হয়েছিল শুধু এইটুক যে নির্বাচনের আগে গণভোট নাকি একই দিনের। সেখানে বিএনপির দাবি ছিল সংসদ এবং গণভোটের নির্বাচন একই দিনে, এবং ফাইনালি সেটাই এক্সিকিউট হয়েছে। এখন যেহেতু হায়ের পক্ষে আপনারা মত দিয়েছেন এবং এটা জনরায়কে মেনে নিতে হয়। যদি মেনে না নেন, যদি সেই মতো শপথ নিয়ে এটা কার্যকর করার স্টেপ না নেন, সেটার কনসিকুয়েন্স কি হবে সময় বলবে। আমরা ইন অ্যাডভান্স কিছু বলতে পারবো না। তাহলে আপনি কি বিএনপির জন্য সামনে কোনো খারাপ কিছু অপেক্ষা করছে সেটা ইঙ্গিত দিচ্ছেন? আমি খারাপ ভালো কিছু মানে, প্রত্যেকটা ঘটনারই একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সাইড এফেক্ট। তো এটা তো জনগণের রায়। জনগণ রাফলি প্রায় 7 কোটি লোকে ভোট দিছে গণভোটে, 4,50,00,000 সম্ভবত পক্ষে, হায়ের পক্ষে। তো এটা জনরায়, এবং জনরায় জামাত অলরেডি শপথ নিয়ে নিছে। কালকে তো পার্লামেন্টে নিয়ে বিতর্ক শুরু হবে যে জনরায়ের পক্ষে আমরা শপথ নিয়েছি, আপনারা নিচ্ছেন না কেন? এটা কি জনগণের সাথে বিট্রে করা হচ্ছে কি না? এইসব বিতর্ক পার্লামেন্টে শুরু হবে। তো পার্লামেন্টটা যদি এই আলোচনা শুরু হয়, জমজমাট হয়, বিতর্ক প্রতিযোগিতা চলে, তাহলে আমরা একটা জায়গায় পৌঁছাইতে পারি।
কেননা জনগণের রায়ের পক্ষে সবাই থাকবে, জনরায়ের পক্ষে। সুতরাং এটা আমি মনে করি যে যদি আমরা সুস্থ রাজনীতি চাই তাহলে এই জনরায় গণভোটের পক্ষে যাহান সেটাকে মেনে নিয়ে আমার মনে হয় সংস্কারে হাত দেওয়া উচিত। তা না হইলে যারা নির্বাচিত হয়ে গেছেন সেটা নিয়েই প্রশ্ন উঠতে পারে যে কোনো সময়। তাহলে বিএনপিকে আপনি বলছেন জনগণের যে যে এই জিনিসটা দিয়েছে তার সাথে তারা কিছুটা, যদি আমি বলি বেইমানি, বা তাদের সাথে সহজ বাংলা কি বলা যায় না, একটু ভদ্র বাংলা কি বলা যায়? এটাকে আপনি ওইভাবে না বলে এটা বলতে পারেন এই যে প্রতিশ্রুতি ভঙ্গ করা টু সাম এক্সটেন্ট। কারণ এটা একটা প্রতিশ্রুতি, এবং আপনারাও বলছিলেন যে হায়ের পক্ষে ভোট দিতে। তা হায়ের পক্ষে ভোট দিলে কি হবে? সংবিধান সংস্কার হবে গণভোটের আলোকে। এই যে প্রতিশ্রুতি দিচ্ছেন জনগণের কাছে, তাহলে জনগণের সাথে আপনাদের এখন শপথ নিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে এই সংস্কার কাজে হাত না দেন, তাহলে প্রাথমিকভাবে ধরে নেওয়া হবে যে জনগণের সাথে কি আপনারা প্রতিশ্রুতি ভঙ্গ করছেন কিনা সেই প্রশ্নটা চলে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু তারা তো জুলাই সনদ বাস্তবায়ন করবে, যেগুলিতে সবাই একমত হয়েছে, যেগুলি তারা নোট অফ ডিসেন্ট আছে, সেগুলি তো গণভোট হওয়ার পর গণভোটে কিন্তু 4টা দফায় 84টা সংস্কারের কথাই বলা আছে। আপনি যখন হ্যাঁ আর নাতে চলে যাবেন তখন আপনি আর ওভাবে আলাদা করতে পারবেন না। তা আমার নোট অফ ডিসেন্টের কি হবে? নোট অফ ডিসেন্ট তো হয়, নোট অফ ডিসেন্ট দিছেন বলেই তো আপনার সঙ্গে গণভোটে গেছেন। তার চলে যাওয়াটা নিশ্চিত হয়েছে, সে কারণেই কোঅপারেশন হয়েছে। নির্বাচন তো নিঃসন্দেহে সুন্দর হয়েছে বাহ্যিকভাবে। আমরা যে ভোট সেন্টার, ভোট দেয়া, ভোট কাস্ট করা, গণনা করা, তারপরে অন্য বিতর্ক উঠছে, সেটা নিয়ে আমি কথা বলছি না। বাহ্যিকভাবে আমরা যে ভোট দিতে গেছি, কিন্তু এখানে আমার একটা ভিন্ন ব্যাখ্যা আছে। উনি কিন্তু জানতেন যে নির্বাচনটা সুন্দর হবে, সেই কথাটাই বলতে চাই আমি এখন। এই জন্য আমি বলছিলাম আপনি নিকৃষ্ট নির্বাচন দিবেন, কিন্তু নির্বাচনের দিনের পরে আমার এটা চেঞ্জ হয়ে গেছে। আমি চ্যানেল অলরেডি বলছি যে আমি বলেছিলাম যে নিকৃষ্ট নির্বাচন হবে, কিন্তু উনি করেছেন উৎকৃষ্ট। কেন করেছেন, কেন পারছেন? নির্বাচনের দিন প্রশাসনের যে অ্যাকশন, নির্বাচনের আগের দিন থেকে আমরা দেখছি নির্বাচনের যে প্রশাসনের যে অ্যাকশন, সেই অ্যাকশনে মানুষ টের পেয়ে গেছে কালকে নির্বাচনের দিন কোথাও কোথাও উল্টা পাল্টা গন্ডগোল, কারচুপি বা ভোট সেন্টার দখল করা যাবে না। এই যে ইমপ্রেশনটা প্রশাসন দিতে পেরেছে, এটা কি ইউনূস সাহেব বলেছেন তাই করেছে? যদি তাই হয় তাহলে 17 মাস উনি যন্ত্রণায় ছিলেন কেন? 17 মাস তো উনি প্রশাসনের কোঅপারেশন পাননি। এটাই আমি বলতে চাচ্ছি। কেন পেয়েছেন? অর্থাৎ সবাই নিশ্চিত, ডাউট করতো তাকে যে উনি যাবেন না। উনি এ পর্যন্ত যা যা বলেছেন সব ঠিক রেখেছেন, এবং নির্বাচন বলছেন 12 তারিখ না, ঠিক 12 তারিখই হবে, একদিন আগেও না, একদিন পরেও না। প্রশাসন তাহলে এই 2 দিন এই কাজটা কেন করলো? এটা করছে প্রশাসন যখন নিশ্চিত হয়েছে যে ইউনূস সাহেব চলে যাবেন, এবং এই নিশ্চিত হয়েছেন যেহেতু, তাই কোঅপারেট করেছেন। এবং এর আগের 17 মাস কোঅপারেট কেন করেননি? যে যদি করি আর সে যদি থেকে যায়, মানে এই যে সন্দেহ, যদি উনি থেকে যায় তাই তাকে ডিস্টারবেন্সে রাখছে। কিন্তু ইউনূস সাহেব নিশ্চিত করছেন যখন তার চলে যাওয়াটা নিশ্চিত হয়েছে, সে কারণেই কোঅপারেশন হয়েছে। কারণ এটা আমি ব্যক্তিগত, এটা আমার ব্যাখ্যা, হয়তো ইউনূস সাহেব বলবেন না। ইউনূস সাহেবের কমান্ডে যদি প্রশাসন ওই 2 দিন এত কাজ করতে পারে, পিছের 17 মাস হইল না কেন? বহু মব জাস্টিস হয়েছে, এটা হয়েছে, সেইটা হচ্ছে, বলছে উনি করতেছেন, মব উনি করতেছেন। তাইলে ওনার কি এই সারা জীবনের অর্জনে মাত্র এই 2 দিন প্রশাসনের দক্ষতা দেখানোর জন্য ছিলেন? না, উনি জানতেন যে আমার অপসারণ যখন নিশ্চিত হবে, সুনিশ্চিত হবে, ঠিক সেই দিন আমি কোঅপারেশন পাবো প্রশাসনের। তাই সে বলেছিল যে আমি সর্বশ্রেষ্ঠ একটা সুন্দর নির্বাচন উপহার দিব। এটা উনি জানতেন যে নির্বাচনের সময় আমার কোঅপারেট এই জন্য করবে আমার যাওয়া নিশ্চিত বলে। সে খুশি হবে না কেন? এবং তার ভোটার আমার 37.something ভোট পাইছে। এরা যে সব তার ভোটার কি ভোটার না, সেটা তো আমরা নেক্সট ইলেকশনে আবার দেখব, কিন্তু আজকে পর্যন্ত তো তাই। এখন তাহলে সেও খুশি, এবং সে একটা শক্ত বিরোধী দল হয়েছে। আচ্ছা, তারপর উচ্চকক্ষ নিম্নকক্ষ লড়াই হইতেছে। আলটিমেটলি যদি দলীয় ইশতেহারও করেন, তাহলে আমি জানি না কোনটা করবেন, গেল এটা, সে খুশি। আসেন তারপরে বিএনপি, কেন খুশি হবে না? বিএনপি তো আলটিমেটলি ক্ষমতায় গেছে, ক্ষমতায় যখন গেছে এটা খুশি হওয়ার কথাই। এবার আসেন আওয়ামী লীগ, কেন খুশি হবে না আওয়ামী লীগ? আওয়ামী লীগ তো এনসিপি আর জামাত যে জোয়ার উঠছিল, ক্ষমতায় চলে যাবে, তারা ক্ষমতায় যাইতে পারে নাই, তারা অ্যাবসলিউটলি আওয়ামী বিরোধী শক্তি। এনসিপিকে তো আওয়ামী লীগের কোনো প্রমাণ যুক্তি ছাড়াই 100% এনসিপি আওয়ামী লীগ বিরোধী শক্তি। সুতরাং
এতে শেখ হাসিনা খুশি। চতুর্থ খুশি কি, আওয়ামী লীগের আরও একটা খুশির ধাপ আছে, পুরা প্রশাসন তার 16 বছরে সাজাইছে, এমন কোনো সেক্টর নাই, পান্না ভাই উপর দিয়ে আমার যাই বলুক না কেন ভিতরে মানতে হবে, তার সাজানো ঘর সবকিছু 16টা আমি মানবো না কেন, আমি আওয়ামী লীগ নাকি? না, আমরা আওয়ামী লীগ হিসেবে বলছি না, আলোচক, যে সাজানো ঘর মানে কি, প্রশাসন কিন্তু বাংলাদেশের পাহারাদার। কিন্তু সাজানো ঘরে কিন্তু 18 মাসে রংচং করা হয়েছে, রদবদল হয়েছে, আমি নতুন নিয়োগ হয়েছে। সেটাই বলছি, সেই রংচং করা হয়েছে, সেটা ভাল লাগে নাই, না লাগায় ফাইনালি একটা নির্বাচন আসলো, এখন সেই ঘরে ধরেন বিএনপি বসবে, তাহলে আওয়ামী লীগের সাজানো ঘর, সেই প্রশাসন পাহারাদার, সেখানে আজকে বিএনপি বসছে, তো সেটাও তো তাদের জন্য সুখবর। কেন যে বসছো তুমি এই ঘরে, পাহারাদার কিন্তু আমার, এগুলো তাদের কাছে আওয়ামী লীগ খুশি, তাহলে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে খুশি তারা। এই সব দলই এইরকম একটা নির্বাচন আপনি মানে বাংলাদেশে কখনো ঘটে নাই, এখন বলতে সবাই খুশি আমার কাছে মনে হয়, এবং এই নির্বাচনে এই সবাই খুশি। বিএনপির সাথে জুলাই সনদ প্রশ্নে এবং গণভোট প্রশ্নে বিট্রে করা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে একটা সমস্যা হবেই। ডক্টর জাহিদুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ আজ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। মন্ত্রিসভা কেমন হলো সেই আলোচনায় আসবো, তার আগে একটু জানতে চাই যে বিএনপি যে এই যে সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না, এই বিষয়টি কি আজ করতে পেরেছিলেন নাকি এটা আপনার কাছে একটা সারপ্রাইজ? সারপ্রাইজ ছিল। গতকাল তো প্রথম তারা জানালেন, গতকাল আমরা কিছু অসমর্থিত সূত্র থেকে জানতে পারছিলাম। তবে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হলো, জনাব সালাউদ্দিন আহমেদ পাবলিকলি অন রেকর্ড এই তথ্যটা দিয়েছেন। তো ওনারা আগে থেকে একটা আভার দিচ্ছিলেন, আমার কাছে এটা সারপ্রাইজ হিসাবে এসছে। তবে আমি একটা জিনিস অনুমান করছিলাম, সেটা হলো সংসদ অধিবেশন যখন শুরু হবে, সংস্কার প্রশ্নে দ্বিমতের জায়গাগুলো তৈরি হবে। কারণ যেভাবে সংস্কার প্রক্রিয়াটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, সেটা নিয়ে আমি একেবারেই কনফিডেন্ট ছিলাম। আমি অনেক টকশোতে বলেছি যে আমি সামনে চ্যালেঞ্জ হিসেবে কিন্তু ওটা দেখছিলাম। সো এটা ইনফ্যাক্ট শপথ নেওয়ার আগেই শুরু হয়ে গেল। এটা কি একটা সংকট তৈরি হলো কিনা, এবং বিএনপির এই মুভটাকে আপনি কি একটা স্মার্ট মুভ বলবেন? আপনার মনে হচ্ছে যে বিএনপি ঠিক কাজ করলো? ঠিক বেঠিকে পরে আসি, কেন করলো আগে সেটা একটু খুঁজে দেখার চেষ্টা করি। তারও আগে আপনি প্রথম যে প্রশ্নটা করেছেন, সংকট তো করবে কিনা, মানে যখন জামাত ঘোষণা দিল যে তারা শপথ নেবে না, তখন একটা পত্রিকা থেকে আমার অপিনিয়ন চাওয়া হলো। তখনই আমি বলেছিলাম যে না, জামাত শপথ নেবে, এটা শিওর থাকেন, কারণ জামাত অ্যাফোর্ড করতে পারবে না যে সে পার্লামেন্টে যাবে না। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। কতদিন ঠিক আছে, এখন নিলাম না, কোনো একটা পর্যায়ে আসলে তাকে নিতেই হতো, এবং জামাত তো দুটো শপথই নিয়েছে। সো মেজর সংকট নেই, আমাদের আসলে প্রাথমিকভাবে দরকার হচ্ছে একটা স্টেবল সরকার। তাহলে সরকার গঠিত হয়ে গেল, কিন্তু জামাত না গেলেও সরকার গঠিত হয়ে গেছে। এখন মেজর সংকটটা হলো না, কিন্তু বাকি যে জায়গাটা, সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে একটা সমস্যা হবেই। ইট ওয়াজ ভেরি মাচ প্রেডিক্টেবল। আমাকে যখনই জিজ্ঞেস করা হচ্ছে সরকারের কী কী চ্যালেঞ্জ আছে, এর মধ্যে আমি এটাও রেখেছি যে জুলাই সনদ নিয়ে হবে। এখন বিএনপির মুভটাকে কীভাবে দেখবো, আমি আগে কারণটা বোঝার চেষ্টা করি। আমি সিরিয়াসলি মনে করি বিএনপির সাথে জুলাই সনদ প্রশ্নে এবং গণভোট প্রশ্নে বিট্রে করা হয়েছে। বিএনপি ভালো চেয়েছে না খারাপ চেয়েছে যে ডিফারেন্ট ডিবেট। বিএনপি কতটুকু সংস্কার চেয়েছে, বিএনপি যে সংস্কারগুলো চায়নি, যেগুলোতে তার নোট অফ ডিসেন্ট ছিল কিছু কিছু জায়গায়, সেগুলো ভালো না খারাপ এগুলো নিয়ে আমরা দীর্ঘ তর্ক বিতর্ক করেছি। এবং আমি ব্যক্তিগতভাবে অনেক ক্ষেত্রে মনেও করি বিএনপির অনেক নোট অফ ডিসেন্ট লজিক্যাল না। বাট দ্য সিচুয়েশন ইজ, বিএনপি তো ওভাবে ভেবেছে, ওভাবে তার স্ট্যান্ড নিয়েছে ডিসপাইট অল দ্য ক্রিটিসিজমস। এখন আপনি ঘাড় ধরে একটা চাপিয়ে দিলেন, সে তখন এই জিনিসগুলো নিয়ে নানা রকম ফর্মে চেষ্টা করেছে বলতে, ইঙ্গিতে সামনে একটা নির্বাচন আছে, সে তখন একটু ব্যাকফুটে ছিল। আজকে যখন দলটা 2/3 মেজরিটি নিয়ে সিটে, এবং আপনি যদি স্বতন্ত্রকেও বিএনপির ভোট হিসাবে ধরেন, তাহলে প্রায় 60% ভোট মানে পেয়েছে, সেই অবস্থায় যখন আসবে, সে কিন্তু তার এই জায়গা থেকে সংস্কার প্রশ্নে তার আদি যে অবস্থান সেটা জানাবে, এবং তার একটা নৈতিক ভিত্তিও আছে। কারণ বিএনপি একদিনের জন্য বলেনি যে আমি আমার নোট অফ ডিসেন্টের বাইরে কিছু করব। এখন করলেন কি, আপনি একটা গণভোট করে, এই গণভোট আমরা ওই টেকনিক্যালিটিসে যদি ঢুকি, এই গণভোট যেভাবে হয়েছে, যা হয়েছে, আদেশ যা হয়েছে, প্রত্যেকটা আসলে লিগালি এবং কনস্টিটিউশনালি কোয়েশ্চেন করা যায়। যদি তা যেয়ে থাকে তাহলে তো সমস্যা রয়ে গেল। এখন সেটাও যদি সরিয়ে রাখি, আপনি ভোটের রেজাল্টটা দিয়ে বলছেন তোমাকে এটা করতেই হবে, তোমার নোট অফ ডিসেন্ট আর কিছু মানা যাবে না। সো বিএনপি এখন রিটালিয়েট করছে, এটা হলো এক। দুই হচ্ছে, বিএনপি কিন্তু বলেনি যে তারা সংবিধান সংস্কার সভার শপথ নেবেন না।
জনাব সালাউদ্দিন আহমেদের যে বক্তব্য আমি শুনলাম তাতে তিনি তিনি দেখিয়েছেন বলেছেন যে প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে অ্যাপ্রোচ করেনি। অ্যাপ্রোচ করেনি বা এখন এটা তার অধীনে সম্ভব না। তিনি যেমন ব্যাপারটা একটু যদি দর্শকদের উদ্দেশ্যে এখানে একটা কনস্টিটিউশনাল ইস্যু আছে যে আমাদের এই যে সংবিধান সংস্কার পরিষদ যে গঠিত হবে এটা আমাদের কনস্টিটিউশনে নেই, নিলে তার শপথটা কীভাবে হবে? আগে এটা সংবিধানে রেস্টোর্ড হতে হবে, ইনক্লুডেড হতে হবে। তারপর ওই যে একটা তফসিলের উল্লেখ করছে প্রধান নির্বাচন কমিশনার যেটা কার কার শপথ পড়াতে পারবেন সেটা তো লেখা আছে, এর মধ্যে তো সংবিধান সংস্কার পরিষদ নেই। তার মানে ওনার বক্তব্য হচ্ছে এগুলো সংবিধানে আগে আসতে হবে, তারপর এগুলো করা হবে। বিপক্ষের যুক্তি হচ্ছে জুলাই সনদের যে আদেশ বাস্তবায়নের যে আদেশ, তাতে আবার বলা হয়েছে একই ব্যক্তি যিনি পড়ান না কেন তিনি দুটোই পড়াবেন, কিন্তু এটা উনি আদেশে বলছেন, এটা কিন্তু অলরেডি সংবিধানে নেই। তাহলে ব্যাপারটা হচ্ছে এই আদেশটা সংবিধানের পার্ট হতে হবে, এটা ওনার যুক্তির কথা বলছি। তারপর সেখান থেকে শপথের প্রশ্ন। সো বিএনপি যে শপথ বাতিল করে দিচ্ছে যেভাবে মানে পোর্ট্রে করা হচ্ছে, আমি জানি না নেবে কি নেবে না, কিন্তু যেভাবে বলা হচ্ছে এটা সালাউদ্দিন আহমেদের বক্তব্য অন্তত সেই রকম না।